আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই জানেন যে সামনে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা হাতছানি দিচ্ছে। এই প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার খুব শীঘ্রই সহকারী শিক্ষক পদের সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে। ইতিমধ্যে প্রধান শিক্ষক পদের দেওয়া হয়েছে। তো আমরা একটা সিরিজ শুরু করেছি, যেখানে আমরা প্রত্যেকটা ক্লাসে আমরা জব সলিউশন ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করব। ইতিমধ্যে 2টা ক্লাস শেষ হয়েছে, যেখানে আমরা 1 থেকে 20 পর্যন্ত আমরা সুন্দর করে ব্যাখ্যা সহ পড়েছি। আমরা যথাসম্ভব চেষ্টা করব প্রত্যেকটা ক্লাস আপনারা নোট করে করে পড়বেন। দেখবেন আপনার অনায়াসে খুব সুন্দর একটা প্রস্তুতি হয়ে যাবে। তো চলেন ভাই বোনেরা, আজকে আমরা 21 শুরু করি। 21 নাম্বার আমাদের প্রশ্নে আছে যে 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর উপর সুদ কত হবে। খুব মনোযোগ দিব আমরা। সুদ কত হবে, একদম সিম্পল একটা বিষয়। এখানে বলছে যে 6% হারে, পার্সেন্ট মানে হচ্ছে 100 টাকা। তার মানে 100 টাকা হচ্ছে মুনাফা 6 মাসে। তাহলে 100 টাকায় 12 মাসের সুদ হচ্ছে 6 টাকা। 1 টাকায় কত আর 1,000 টাকা, 10,000 টাকায় কত, এটা হচ্ছে বিষয়। তবে যেহেতু সুদ বের করতে বলছে, আমাদের সময় কম থাকবে, আপনারা চাইলে এই সূত্র দিয়েও করতে পারেন। আর বেসিক থেকে যদি শিখতে চান, আপনারা বলবেন যে পার্সেন্ট মানে কি 100 টাকা। তাহলে 100 টাকায় 12 মাসের সুদ হচ্ছে 6 টাকা। 1 টাকায় কত আর 10,000 টাকার উপরে কত। কিন্তু পরীক্ষার সময় কম সময় থাকার কারণে আমরা এই সূত্রটা দিয়ে করে ফেলতে পারবো। তাহলে আয়ের মান বের করতে হবে। এখানে দেখেন যে 10,000 মানে হচ্ছে পি এর মান। তাহলে পি এর মান হচ্ছে এখানে 10,000। আর এর মান 6%, মানে 6% তুলতে বললে মনে রাখবেন 100 দিয়ে ভাগ করতে হয়। আর এন এর মান এখানে 9 মাস আছে, মনে রাখবো আমরা যে মাসটাকে সবসময় বছরে কনভার্ট করতে হয়। তাহলে এখানে যদি মাসটাকে বছরে কনভার্ট করি আমরা, তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে। আর কিচ্ছু না। এবার আমরা জাস্ট ক্যালকুলেশন করব। দুটো শূন্য দুটো শূন্য কেটে দিব। 6 6 দুগুনি 12, 2 দিয়ে কাটলে 50 দুগুনি 100, 5 নং 45, যেখান থেকে আমরা পাবো হচ্ছে 450 টাকা। আশা করব যে আপনারা বিষয়টা সুন্দরভাবে আয়ত্ত করতে পেরেছেন। তাহলে আমরা কিন্তু 22টা প্রশ্ন কিন্তু খুব সুন্দরভাবে শিখে 21টা প্রশ্ন সুন্দরভাবে শিখে ফেললাম। 22 নম্বরে আসেন, দেখেন 22 নম্বর প্রশ্নটা ছিল যে তোরা তোরা বোরা, খেয়াল করেন, তোরা বোরা পাহাড় অবস্থিত কোন দেশে। তোরা বোরা পাহাড় অবস্থিত কোন দেশে, দেখেন অবস্থিত অবস্থিত কোন দেশে। আমি আবারও বলছি, আমরা ব্যাখ্যা সহ পড়বো সবকিছু, তাইলে একবারে ওই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এইটার মূল অ্যান্সারটা মনে রাখবেন, এটা মূল অ্যান্সারটা হচ্ছে আফগানিস্তানে। এটার মূল অ্যান্সারটা ছিল হচ্ছে আফগানিস্তান। এটার মূল অ্যান্সারটা কোথায় ছিল, আফগানিস্তান ছিল। আচ্ছা, এই যে আফগানিস্তান আপনি শিখলেন, এখন ধরেন আমাদের এটা একটু ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করব। সেটা কি? তাহলে তোরা বোরা পাহাড় অবস্থিত হচ্ছে আফগানিস্তানে। এই আফগানিস্তান দেখেন মূলত হচ্ছে দক্ষিণ এশিয়ার একটা রাষ্ট্র। এটা কোন এশিয়া? দক্ষিণ এশিয়া। আমরা জানি যে এটা হচ্ছে এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়ার একটা রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান। এবং এই আফগানিস্তান আসলে শব্দটির অর্থ কি? যদি আমরা শব্দের অর্থটা একটু জানার চেষ্টা করি, তাহলে আমরা সরাসরি বলতে পারবো এটা হচ্ছে আফগান বা পশতুর জাতির দেশ বলা হয়। আফগান বা পশতুর জাতির দেশ, এটা হচ্ছে আফগান বা পশতুর জাতির দেশ। এরপরে যদি বলি যে এর রাজধানী আমরা জানি হচ্ছে কাবুল হচ্ছে এর রাজধানী। রাজধানী হচ্ছে কোথায়? রাজধানীটা হচ্ছে কাবুলে। আচ্ছা, এরপরে যদি আমরা বলি যে এর ভাষা কোনটা, মানে আফগানিস্তানের ভাষা কোনটা, আপনি বলবেন যে ভাই ভাষা তো পশতু ভাষা, তাই না? পশতু ভাষা। শুধু পশতু না, এখানে কিন্তু আরো একটা ভাষা রয়েছে, দারি ভাষা। তবে পশতুটা বেশি গুরুত্বপূর্ণ। এবার যদি বলি যে ভাইয়া এখানে মুদ্রা কোনটা, আফগানিস্তানের মুদ্রার নাম হচ্ছে, মনে রাখবো আমরা, আফগানি। মুদ্রাটার নাম হচ্ছে আফগানি। প্রিয় ভাই বোন, আশা করছি এটা আপনারা সবাই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তাহলে তোরা বোরা পাহাড় অবস্থিত হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান সম্পর্কে একটু ব্যাখ্যা সহ আমরা পড়ে ফেলবো, তাহলে একবারে ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার একটা দেশ, এর অর্থ হচ্ছে পশতুর জাতির দেশ। রাজধানী হচ্ছে কাবুল, ভাষা হচ্ছে পশতু বা দারি, এবং মুদ্রা হচ্ছে আফগানি। আশা করব 22টাও আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাব 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে দেখেন। বলা হয়েছে যে আইদার আইদার হি ওর his friends either he or his friends dash done it। খুব মনোযোগ দিবেন। অপশন এ তে ছিল ইজ, অপশন বি তে ছিল আর, অপশন সি তে ছিল হ্যাজ, এবং অপশন ডি তে ছিল হ্যাভ। দারুণ একটা প্রশ্ন, এটা পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে। একটা কথা মনে রাখবেন ভাই বোন, আমাদের এখানে আইদার এবং নাইদার, আইদারের পরে অর, এই টাইপের কোশ্চেন যদি থাকে, এবং এই জায়গাটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন খুব সুন্দরভাবে, সেটা হলো
যে আমাদের যখন আইদার থাকবে, আইদারের পরে কোনো নাউন বা প্রোনাউন যদি থাকে, তার মানে আমরা এটা একটু লিখতে পারি এইভাবে, দেখেন যে আইদার শব্দটার পরে যদি আমাদের কোনো নাউন থাকে, কোনো নাউন থাকে, এরপরে অবশ্যই অর থাকবে। এখন এটা যদি নাইদার থাকতো, নাইদারের পরে নাউন, তারপরে নর থাকবে। যদি এরকম থাকে এবং তারপরে যে শব্দটা থাকবে ওটা যদি আপনার সিঙ্গুলার, খেয়াল করেন, ওটা যদি সিঙ্গুলার সিঙ্গুলার নাউন হয়, তাহলে অবশ্যই মনে রাখবেন ভার্বটা সিঙ্গুলার হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। আবার সেম জিনিসটা যদি আমরা একটু বলার চেষ্টা করি, আইদার এবং নাইদারের পর, এটা একটু লিখে নেবেন কিন্তু সুন্দর করে, যে আইদার আর নাইদার, এই আইদার আর নাইদারের পর যে নাউনটা থাকবে সে নাউন থাকলো, তারপরে ধরেন অর অথবা নর থাকলো, প্রোনাউন থাকতে পারে, হ্যাঁ। এরপরে যদি আপনার যেটা থাকবে সেটা যদি আপনার প্লুরাল নাউন হয়ে থাকে, প্লুরাল নাউন, খেয়াল করেন, যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা অবশ্যই আপনার প্লুরাল হতে হবে, ভার্বটা অবশ্যই প্লুরাল হতে হবে। এখন আপনি যদি খেয়াল করেন, এই যে দেখেন হিজ ফ্রেন্ডস, ফ্রেন্ডস কি প্লুরালে আছে না? তাহলে এইটা দেখতে পাচ্ছি আইদার যুক্ত শব্দ, তাহলে এখানে অবশ্যই আমাদের প্লুরাল থাকলে ভার্বটা প্লুরাল হতে হবে। যদি সিঙ্গুলার থাকতো তাহলে আমরা সেক্ষেত্রে সিঙ্গুলার দিতাম। তাহলে যেহেতু হিজ ফ্রেন্ডস বলছে, তাহলে হিজ ফ্রেন্ডস বলার কারণে এটা অবশ্যই আমরা কি দিব বলেন তো ভাই? এটা অবশ্যই আমরা দিব হচ্ছে ভার্বটা প্লুরাল হবে। তাহলে প্লুরাল যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা হ্যাভ ডান দিস দিব, হ্যাভ ডান ইট। এখন কথা হচ্ছে ভাই আর হইলো না কেন? আমরা কিন্তু জানি সাধারণ সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে এম ইজ আর ওয়াজ এর পরে কিন্তু একটা আইএনজি বসে, কিন্তু এটা দেখেন ভি থ্রিতে আছে, ভি থ্রিতে আছে, তাহলে অবশ্যই এটার আগে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে। তাহলে এটা অবশ্যই আমরা কি দিব বলেন তো? হ্যাভ দিব। প্রিয় ভাই বোন, এটা অ্যান্সারটা হচ্ছে হ্যাভ হবে, ঠিক আছে? আশা করছি ক্লিয়ার। 24 নম্বর কোশ্চেনে চলে আসেন। 24 নম্বর প্রশ্নটা আমাদেরকে বলা ছিল যে জটিল বাক্যের, আগে প্রশ্নটা সবাই একটু লিখে ফেলবেন আমার সাথে সাথে। জটিল বাক্যের অন্তর্গত বলা হয়েছে কি? জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক, অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পর, খণ্ড বাক্যের পর, খণ্ড বাক্যের পর বসে। আচ্ছা, খণ্ড বাক্যের পর কি বসে এটা হচ্ছে প্রশ্ন। তো খুব মনোযোগ দেন, যে জটিল বাক্যের অন্তর্গত, জটিল একটা বাক্য দেওয়া থাকবে, তার অন্তর্গত প্রত্যেক খণ্ডের পরে আসলে মূলত এটার অ্যান্সারটা হচ্ছে কমা বসে। এটা অ্যান্সারটা কি বসবে ভাই? কমা বসে। এখন আপনি আরো একটু বুঝে নিবেন যে ভাইয়া এই যে কমাটা আমি বলছি, তাহলে কমাটা আর কোন কোন জায়গায় বসতে পারে, এটাও কিন্তু আমাদের একটা প্রশ্ন থেকে যায়। যেমন দেখেন, আমি এখানে এক্সাম্পল দিতে পারি যে গতকাল যে লোকটি এসেছিল সে আমার পরিচিত। তাহলে আমি যখন বলছি যে সে আমার পরিচিত, অবশ্যই অখণ্ড বাক্যের পরে কিন্তু আমাদের কমা বসতে হবে। এখন চলেন, তাহলে এই কমা যে বসলো, এখন পরীক্ষাতে এইটা দিয়ে ছিল, তাহলে অন্যটাও তো থাকতে পারতো। যেমন আমরা আরো কিছু জিনিস যদি আপনাদের বলি, যে 1 নম্বরটা দেখেন, যে বাক্যে, বাক্যে সমজাতীয়, খেয়াল করতে হবে, বাক্যে সমজাতীয় যদি একাধিক পদ থাকে, সমজাতীয় একাধিক পদ থাকলে কমা বসে। মানে কি ভাই সমজাতীয় একই পদ মানে কি? ধরেন আমি বললাম যে রহিম, খেয়াল করেন, রহিম, করিম, রহিম করিম, এবং ধরেন বললাম যে সাজ্জাদ, রহিম করিম সাজ্জাদ, রহিম করিম সাজ্জাদ ফুটবল খেলে। তো একটা জিনিস খেয়াল করেন ভাই, এখানে যে রহিম করিম সাজ্জাদ তিনজনই কি একজন ব্যক্তির কথা বলছে আলাদা আলাদা ভাবে, সমজাতীয়, তারা সমজাতীয়, প্রত্যেকেই পুরুষ মানুষ। এটা আমি মেয়েদের কথা বলতে পারতাম, এম এন ওয়াই, এই এর মধ্যে কমা বসবে। তাহলে সমজাতীয় একাধিক পদ, এখানে দেখেন এটা একটা, এটা একটা, এটা একটা, এই পদগুলোর মধ্যে অবশ্যই আপনার কমা বসবে। এটাই হচ্ছে এখানে বলা হয়েছে। 2 নম্বরটার কমা কোথায় বসতে পারে ভাই? 2 নম্বর কমা কোথায় বসতে পারে? আমরা জানি যে বাক্যের প্রথমে যদি সম্বোধন কোনো পদ থাকে, সম্বোধন, এই সম্বোধনের পরে কিন্তু কমা বসে। যেমন আমি বললাম কি, আমি বললাম কি যে মারুফ, আমি বললাম যে মারুফ, আমি ডাক দিচ্ছি মারুফ বলে দিয়ে বললাম যে মারুফ শুনে যাও। তাহলে মারুফ বলে আমি বলছি কি যে শুনে যাও। তাহলে আপনার যদি খেয়াল করেন যে মারুফ শুনে যাও, আমি কি নাম ডাকছি না সম্বোধন করছি? তাহলে সম্বোধনের পরে অবশ্যই আমাদের কমা বসবে। 3 নম্বরটা মনে রাখবেন, রাস্তা বা বাড়ির নাম্বারের পরেও কমা বসে। রাস্তা বা বাড়ির নাম্বার, রাস্তা বা বাড়ির নম্বরের পরেও কিন্তু আমাদের কি বসবে বলেন তো? কমা বসবে, এটা মনে রাখবেন। আচ্ছা, তাহলে এই যে যে 3টা বিষয় কিন্তু আমরা আরো একটু এক্সট্রা জেনে ফেললাম, সবাই নোট করে ফেলবেন, দেখবেন যে অনায়াসে পেরে যাবেন খুব সুন্দরভাবে। এরপরে চলেন পরের কোশ্চেনে চলে যাব। 25 নম্বর কোশ্চেনটা আমাদের ছিল যে হি ওয়াজ ড্রেসড ড্যাশ এ ব্ল্যাক সুইট, ড্যাশ এ ব্ল্যাক সুইট। আচ্ছা, এখানে আসলে এখানে আগে বুঝতে হবে যে অপশনগুলো একটু দেখেন। অপশন এতে ছিল হচ্ছে উইথ, অপশন বিতে ছিল হচ্ছে ইন, অপশন সিতে ছিল হচ্ছে বাই, অপশন ডিতে ছিল হচ্ছে ফর। আচ্ছা, এখন কথা হলো যে ভাই এটার অ্যান্সারটা আসলে কি আসবে। এখন এখানে খেয়াল করেন ভাই, যদি কখন এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের বিষয়, তাহলে আমরা এখানে একটুখানি স্টার দিয়ে লিখে নিতে পারবো যে কোনো কিছুর, কোনো কিছুর সীমানার মধ্যে, খেয়াল করেন, কোনো কিছুর সীমানার মধ্যে বা পরিহিত, আমরা যে পোশাক পরি পরিহিত,
এই পরিহিত বিভিন্ন পোশাকের নাম হতে পারে, পোশাকের নাম হতে পারে, পোশাকের রং হতে পারে, এবং বিভিন্ন বিষয়, বিভিন্ন যদি বিষয় বুঝায়, বিষয় বা ভাষা, বিষয় বা ভাষা এগুলো যদি বুঝায়, তাহলে মনে রাখবেন এরপরে কিন্তু ইন বসে। এছাড়াও আপনার এই যে রং, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের তুলি, তারপরে আপনার হচ্ছে কালি, হ্যাঁ, তারপর হচ্ছে পোশাক, এগুলোর পূর্বে সরাসরি আপনার হচ্ছে ইন বসে। পোশাকের পূর্বে কি বসে ভাই? ইন বসে। তাহলে এখানে আপনি একটু খেয়াল করেন তো ভাই, এখানে বলছে যে আপনার হি ওয়াজ ড্রেসড ইন এ ব্ল্যাক সুইট, তাহলে পোশাকের কথা বলছে, তাহলে ড্রেসড এর পর অবশ্যই আমি উইথ দিতে পারবো না, ড্রেসড এর পর অবশ্যই আমরা ইন দিব। কেন দিব ভাই? এই যে কয়েকটা বিষয় দেখেন, যে সীমানার মধ্যে বোঝাবে, পরিহিত কোনো পোশাক নাম বা বিষয় বোঝাবে, ভাষা বোঝাবে, রং বোঝাবে, এগুলো বোঝালে ইন বসে। তুলি কালি পোশাকের নাম থাকলেও কিন্তু আমরা বোঝাবো হলে ইন বোঝাবো এখানে। যেমন আমরা এক্সাম্পল দিতে পারি যে আই এম রাইটিং দিস এসে ইন ব্লু ইঙ্ক, খেয়াল করেন, তার মানে কি আমি নীল কলম, তাহলে কি রং বোঝাচ্ছে, নীল কলম হতে পারে, লাল কলম হতে পারে, ইত্যাদি ধরনের কলম হতে পারে, যা কিছু হোক না কেন, এই প্রত্যেকটা যদি থাকে তাহলে অবশ্যই ইন বসে। তাহলে ড্রেসড এর পরে এখানে বসবে হচ্ছে ইন। আশা করবো যে এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন, এটা আপনাদের আর সমস্যা নাই। এরপরে চলেন ভাইয়া পরের কোশ্চেনে চলে যাব। 26 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখেন। 26 নম্বর বলছে যে বাংলাদেশ, বাংলাদেশ ওয়াজ ড্যাশ ইন 1971। অপশন এতে ছিল দেখেন লিবারেটেড, অপশন এতে ছিল লিবারেটেড, অপশন বিতে ছিল হচ্ছে লিবারেট, খেয়াল করবেন লিবারেট, অপশন সিতে ছিল লিবারিং, খেয়াল করবেন অপশন সিতে কি ছিল? লিবারিং ছিল, এবং অপশন ডিতে ছিল হচ্ছে লিবারেশন, অপশন ডিতে ছিল হচ্ছে লিবারেশন। এখন আসেন ভাই বোনেরা, এটা আগে বোঝার চেষ্টা করেন। এই সেন্টেন্সটা মূলত কিন্তু একটা প্যাসিভ সেন্সে রয়েছে, এটা হচ্ছে একটা প্যাসিভ সেন্সে রয়েছে, এটা হচ্ছে একটা প্যাসিভ সেন্টেন্স। আচ্ছা এখন দেখেন, আমরা সবাই কিন্তু এই বিষয়টা জানি যে প্যাসিভ সেন্সের ক্ষেত্রে এম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলো যখন আমরা হচ্ছে পরিবর্তন করি, যে প্রেজেন্টের যে এম ইজ আর থাকে, ওয়াজ ওয়্যার থাকে, এম ইজ আর ওয়াজ ওয়্যার এর পরে অবশ্যই আমরা ভি থ্রি দিই, যেহেতু প্যাসিভ সেন্সে রয়েছে। তার মানে পাস্ট ইনভার্ট টেন্সে যদি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ আপনি করতে চান, তখন কিন্তু ওয়াজ ওয়্যার এর পরে অবশ্যই পাস্ট পার্টিসিপল বসে, সহজ কথা। তাহলে এখানে আপনি খেয়াল করেন, তাহলে পাস্ট পার্টিসিপল যদি আপনার বসাতে হয়, তাহলে এখানে ওয়াজ আছে ভাই, তাহলে ওয়াজের পরে নিশ্চয়ই লিবারেশন আসবে না, লিবারিংও আসবে, লিবারেট আসবে না, লিবারেটেড, অর্থাৎ ভি থ্রি বসবে, তাহলে এটা অ্যান্সারটা হচ্ছে ভি থ্রি, লিবারেটেড আসবে। এরপরে চলেন 27 নম্বরে চলে যাব। 27 নম্বর কোশ্চেনটা আমাদেরকে বলছে যে বাংলাদেশ, খেয়াল করবেন পরীক্ষাতে প্রচুর পরিমাণে এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসে, বাংলাদেশ কবিতাটি কার লেখা? বাংলাদেশ কবিতাটি এটা রচয়িতা কে? আচ্ছা বাংলাদেশ কবিতাটির রচয়িতা কে, এটা আমাদেরকে একটু জানতে হবে। প্রথমে আসি, অ্যান্সারটা লিখবেন। অ্যান্সারটা হচ্ছে অমিয় চক্রবর্তী, খুব মনোযোগ দিবেন। এটার অ্যান্সারটা কি? অমিয় চক্রবর্তী। তাহলে বাংলাদেশ কবিতাটি লিখেছে হচ্ছে অমিয় চক্রবর্তী। আচ্ছা এবার কথা হচ্ছে যে এই যে বাংলাদেশ যে কবিতাটা, এই কবিতার প্রেক্ষাপট কি ছিল, আমরা একটু প্রেক্ষাপটটা জেনে ফেলবো। এর প্রেক্ষাপট ছিল হলো যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সংগ্রামের প্রেক্ষাপট, এক কথায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে, বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতা সংগ্রাম নিয়ে হচ্ছে এই কাজটা করা। আচ্ছা এরপর আমরা কি জানবো দেখেন, এই যে বাংলাদেশ যেটা, এটা মূলত হচ্ছে আপনার একটা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ছিল। কোন কাব্যগ্রন্থ? অনিঃশেষ কাব্য। মনে রাখবেন, তাহলে বাংলাদেশ কবিতাটি এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, পড়তে হবে, বাদ দেওয়া যাবে না ভাই। তাহলে অনিঃশেষ, আচ্ছা অনিঃশেষ বানানটা একটু ঠিক করে লিখবেন, অনিঃশেষ। আচ্ছা অনিঃশেষ, তাহলে বাংলাদেশ যে কবিতাটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা কবিতা, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ভাই? অনিঃশেষ কাব্যগ্রন্থ থেকে নেওয়া, এটা হচ্ছে অনিঃশেষ কাব্যগ্রন্থ থেকে নেওয়া, এই জায়গাটা মনে রাখবেন। এবং এই যে কবিতাটি, বাংলাদেশ যে কবিতাটি, এটা কোন ছন্দে রচিত, পরীক্ষাতে আসতে পারে অক্ষর বৃত্ত। যেহেতু প্রাইমারিতে দেখেন এখন কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাতে জটিল জটিল প্রশ্ন আসে, আর আমরা কিন্তু প্রাইমারি ড্রিম ব্যাচে একদম অসাধারণ ভাবে আলোচনা করতেছি বেসিক ক্লাসগুলা, আপনারা যারা ভর্তি হননি চাইলে ভর্তি হয়ে যেতে পারেন। আর এখানে আমরা বিগত প্রশ্নগুলো কিন্তু আমরা সবাই সুন্দর করে পড়ে ফেলবো। এছাড়াও আসেন তার আরো কিছু গ্রন্থ, তার মানে এই যে অমিয় চক্রবর্তীর লেখা আরো কিছু গ্রন্থ আমরা একটু জেনে ফেলবো। যেমন উপহার, উপহার, যেমন আমরা লিখবো হচ্ছে এক মুঠো, যেমন আমরা লিখবো হচ্ছে এক মুঠো, মাটির দেয়াল, এই মাটির দেয়ালও কিন্তু পরীক্ষাতে আসে। এখন ধরেন গত বছর 24 সালে আপনার পড়েছে বাংলাদেশটা, এখন হঠাৎ করে আপনি পরের বার পরীক্ষা দিচ্ছেন, আপনাকে বললো এক মুঠো কার লেখা, এক মুঠো কার লেখা, গ্রন্থটি কার লেখা, তখন আপনি বলবেন এই যে অমিয় সাহেব, অর্থাৎ অমিয় চক্রবর্তী, হয়ে গেল, দারুণ জিনিস শিখে ফেললাম। এরপরে চলেন 28 নম্বর কোশ্চেনে চলে যায়। 28 নম্বর প্রশ্নটা আমাদেরকে কি বলছে, খুব মনোযোগ দিবেন ভাই, একটা ম্যাথ বলছে। ম্যাথটা কি ছিল? একটি সংখ্যা, দেখেন একটি সংখ্যা 560 থেকে, 560 থেকে যত বড়, 560 থেকে যত বড়, 800 থেকে
800 থেকে তত ছোট, 800 থেকে তত ছোট, বলছে সংখ্যাটি কত, বলছে সংখ্যাটি কত। প্রিয় ভাই বোন এখন খেয়াল করেন, বলছে একটি সংখ্যা 560 থেকে বড় হতে হবে। তাহলে সংখ্যাটা যেহেতু বড়, আমি সংখ্যাটা ধরে নিচ্ছি, যে ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি এক্স আমরা ধরে নিলাম। এবার আসেন প্রশ্ন মতে, বলছে কি একটি সংখ্যা 560 থেকে বড়, তার মানে এক্স কিন্তু বড়, আর যেটা ছোট সেটা 560। তাহলে আমরা লিখবো এক্স মাইনাস 560। দেখেন ছোটটার পূর্বে কিন্তু মাইনাস হয়, বড়টার আগে হচ্ছে প্লাস হয়, সেটা লিখেছি। সমান সমান দিয়ে বলছে 800 থেকে তত ছোট, তাহলে 800 থেকে ছোট মানে বিয়োগ কি ছোট ভাই, এক্স ছোট, সেটা লিখলাম। ক্যালকুলেশন করেন, এক্স মাইনাস এক্স এ পাশে আসলে প্লাস এক্স সমান সমান 800, এই মাইনাস এই পাশে গেলে প্লাস 560। তার মানে 2x সমান সমান পাবেন কত, 0, 6, 5 আর 13, তাই না, 1300। কত আসবে দেখেন, এটা যোগ করলে পাবেন 1360। অতএব এক্স এর মানটা আসবে ভাই কত, 1360/2, কাটাকাটি করলে পাবেন হচ্ছে 680। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে 680। পরীক্ষার সময় এত সময় না পেলে আপনি কি করবেন ভাই, সরাসরি যখনই আপনার এই যত তত শব্দটি থাকে সরাসরি গড় বের করতে হয়। আর গড় মানে আমরা জানি যে সংখ্যা দুটো যোগ করবেন, আর দুইটা সংখ্যা ব্যবহার হয়েছে অবশ্যই আমরা 2 দিয়ে ভাগ করব। এই কাজটা করলে কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। আশা করছি যে এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন সবাই। তাহলে আজকে আমাদের আলোচনাটা ছিল 8টি প্রশ্ন। এই যে 1 থেকে 28 পর্যন্ত আমরা পড়লাম, এবং এটা 28টা কোশ্চেন শুধু দেখেছেন, কোশ্চেন না, কোশ্চেন ছাড়াও কিন্তু আমরা ডিটেলস আলোচনা করেছি। প্রিয় ভাই বোন, আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, আমি অনুরোধের সুরে বলবো আপনারা এই মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলটাকে সবার মাঝে একটু শেয়ার করে দিবেন। আপনারা যত বেশি রেসপন্স করবেন, প্রতিদিন ইনশাআল্লাহ আমি 3 থেকে 4টা করে ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করেন, ধারাবাহিকভাবে আপনারা নোটগুলো করেন, খুবই সুন্দর একটা প্রস্তুতি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।